আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আজকের শীর্ষক, এর চেয়ে ভালো ছিল আগের সরকার। মাত্র 100টা দিন পার করেছে একটা সরকার। আমরা যারা বহু পালাবদলের সাক্ষী, বহু রাজ্যের সরকার গড়তে দেখেছি, ভাঙতে দেখেছি। স্মৃতির ওপার থেকে স্মৃতি ইরানি যেরকম বিজেপির বড় সড়ো পদে আবার ফিরে এলেন, সেরকমই প্রায় বাদ দিয়ে দেওয়া রাজনীতিবিদকে ফিরে আসতে দেখেছি। আবার আমরা 265 ওরা 65 বলা নেতাকে ঝুপ করে স্মৃতির ওপারে চলে যেতে দেখেছি। কিন্তু সেসব পালাবদলের পরে বেশ কিছুদিন ধরে চলতেই থাকে এক হানিমুন পর্ব। খবরের কাগজে সাংবাদিকদের সে এক দুঃসময়। সরকারের বিরুদ্ধে তেমন হাত খুলে লেখাই যায় না। হ্যাঁ, সরকার সবে হয়েছে, তাকে সময় দিতে হবে, নেতা মন্ত্রীদের সেটেল হতে সময় দিতে হবে। তারপর তারা ভুল করবেন, ভুল ভ্রান্তি থেকে জন্ম নেবে প্রতিবাদ, রাস্তায়, মাঠে, ময়দানে বিরোধিতা। তবে তো সাংবাদিকেরা হাত খুলে লিখবেন। এমনিতে অবশ্য মালিক মোটামুটি শাসক পক্ষ হয়ে যাওয়ার পর সেই হাত খুলে লেখার জমানা আজ আর নেই। তবুও কিছু তো থাকে, সেটা ওই হানিমুন পিরিয়ডে থাকে না। তুমিও ভালো, আমিও ভালো, সবচাইতে ভালো হলো পাউরুটি আর ঝুলাগুড়ি, এরকম একটা ব্যাপার চলতেই থাকে। সেই পরিবেশটা চটকে গেছে। আজকের আনন্দবাজারের প্রথম পাতা খুলে দেখুন, লেখা হয়েছে গেরুয়া গুন্ডামি। হ্যাঁ, সেটাই বিরাট ক্যাপশন। না, এমনটা আগে আমরা দেখিনি। 100 দিনের মধ্যে এরকম ক্যাপশন আমরা দেখিনি এরকম কোনো ক্যাপশন 77-এ বাম জমানা আসার এক দু বছরের মধ্যে। 100 দিন বাদ দিল, মমতা সরকার আসার পরে আমার স্মরণে নেই এরকম ক্যাপশন করা হয়েছে বছর 3-এর আগে। এটা ঠিক যে এই অবিশ্বাস্য গতির যুগে এখন সমস্ত কিছু খুব কম সময়ের মধ্যে হতে বাধ্য। লোকে টেস্ট ক্রিকেট ডিভিডি বা আর্কাইভে দেখতে পান। মাঠে চলে 20 ওভারের ক্রিকেট। 3 ঘন্টার সিনেমা ভুলে যান এখন তার চেয়ে লক্ষ গুণ জনপ্রিয় 1.5 মিনিটের রিল। ঠিক সেই তাল মিলিয়ে সরকার এখন 34 বছর 24 বছর আর হবে না। মানুষ খুব দ্রুত পরিবর্তনের পথে হাঁটবেন। হ্যাঁ, এই সময়ের বেশ কিছু সার্ভে সেই কথাই বলছে। কিন্তু আমাদের রাজ্যের সমস্যাটা আলাদা। একটা সরকার মাত্র 100 দিনের মধ্যে এতটা আনপপুলার হয়ে গেল কি করে? না, আমি আমার কথা বলছি না, কারণ আমি ঘোষিতভাবে আরএসএস বিজেপি সংঘ পরিবারের রাজনৈতিক দর্শনের বিরোধী, তাদের ফাসিস্ট দর্শনের বিরোধী। কিন্তু এটা তো শুধু আমার কথা নয়, গ্রামে গঞ্জে শহরে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ এই কথা বলছেন যে এর চেয়ে অন্তত আগের সরকার ভালো ছিল, এর চেয়ে অন্তত আগের সরকার ভালো ছিল। তারা বলছেন না যে আগের সরকারে একেবারে ফুল ফুটতো চারধারে, এমন নয়, কিন্তু অন্তত আগের সরকার ভালো ছিল। সেই তারা যারা বিজেপি আসুক সেটা চেয়েছিলেন, সমাজ মাধ্যমে প্রচার করেছিলেন, তারাই আজ বলছেন এর চেয়ে বরং আগের সরকার ভালো ছিল। আসুন বোঝার চেষ্টা করি কেন এরকম উল্টো স্রোত বইছে। আচ্ছা, এটাও বলে রাখি, বেশ কিছু মানুষ লিখছেন একই তো হলো, আলাদাটা কোথায়? মানে যারা বলছেন না এর চেয়ে ভালো ছিল আগের সরকার, তাদের আবার অনেকেই বলছেন যে একই তো চলছে। তো কেন এত তাড়াতাড়ি এক বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা সরকার এভাবে জনপ্রিয়তা হারাচ্ছে? আমার মনে হয় রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে ক্ষমতায় তাদের রাজনৈতিক দর্শনকে সমর্থন করে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন এমন কিন্তু নয়। বিজেপির দর্শন, আরএসএস এর দর্শন, হিন্দুত্ববাদীদের দর্শন বরং উল্টোটা। তারা 15 বছর ধরে একটা সরকারকে দেখেছেন, তাদের বিভিন্ন দুর্নীতির কথা শুনেছেন, এলাকায় হঠাৎ গজিয়ে ওঠা নবাব খানজা খায়েদের দেখেছেন, তাদের দাদাগিরি সহ্য করেছেন এবং বুথে ঢুকে তৃণমূলের বিরুদ্ধে সম্ভাব্য জয় পেতে পারে এমন প্রার্থী হিসেবে বিজেপিকে ভোট দিয়েছেন। আরো একদল, এক বিরাট সংখ্যক ভোটার আছেন যারা বিজেপির সংকল্পপত্র দেখে শুনে ভোট দিয়েছেন, মানে প্রতিশ্রুতি শুনে ভোট দিয়েছেন। মমতা 1,500 দিচ্ছে, দাদাবাবু বিজেপি 3,000 দেবে, তাই বিজেপিকেই ভোট দিন। হ্যাঁ, এই সংখ্যা কিন্তু কম নয়। 200 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি, গ্যাসের দাম 450 টাকা, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে চাকরি হবে, এরকম আরো হাজারটা কথা যা প্রতিটা সভায় বলেছেন আজকের মুখ্যমন্ত্রী। সেসব ভিডিও সবাই আজও দেখছেন। এবং অবশ্যই এই বিজেপি দলের কোর ভোটারেরা আছেন যারা এক হিন্দু রাষ্ট্র, এক সনাতন সমাজে বিশ্বাস করেন। সে সংখ্যাও কম নয়, প্রায় 14-15% তারাও ভোট দিয়েছেন। অন্যদিকে এক বিরাট সংখ্যক সংখ্যালঘু ভোটারেরা ভোটই দিতে পারেননি। তারা ভোট দিলে জেতার এই ছবিটা এরকম হতেই পারতো না। কিন্তু যাই হোক, জো জিতা ওই সিকান্দার, জিতেছে বিজেপি।
সেই তারাই আজ দেখছে কোথায় কি বলা হয়েছিল। এই সেদিনেই বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের 17ই আগস্ট থেকে টাকা দেওয়া হবে। তারপরে আরো 3-4 দিন তো কেটে গেল। সে টাকা না পাওয়ার ক্ষোভে আর বাছাই প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন তুলে বৃহস্পতিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা। বিক্ষোভের ছবি নারী, শিশু, সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভার রায়ের কোচবিহার সদরের বাড়ির সামনে, তার বাড়ির সামনে বিক্ষোভ চলছে। উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা বিক্ষোভের সময় ভাঙচুর হয়েছে। কোচবিহার সদরে হাজরাপাড়া চৌপথি লাগোয়া এলাকায় মন্ত্রীর বাড়ির সামনে যে বিক্ষোভে মহিলারা ছিলেন তারা বলছেন অনলাইনে অফলাইনে আবেদন করেও টাকা পাই। মহকুমা শাসকের দপ্তরে যাচ্ছি, জবাব পাচ্ছি না, তাই মন্ত্রীর বাড়িতে এসেছি। পঞ্চায়েত বলছে ডিএম অফিস, ডিএম অফিস বলছে ব্লক অফিস, ব্লক অফিস বলছে আমরা জানি। আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা সমেত জেলার বহু মহকুমা ব্লক অফিসের একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। মহিলারা চিৎকার করে বলছেন বারবার নথি দিলে তাদের ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে আবেদনে ফের যাচাইয়ের কথা লেখা রয়েছে, অনেকের ক্ষেত্রে বাতিল লেখা রয়েছে। অবরোধ হয়েছে বেশ কিছু জায়গায়, রাস্তা অবরোধ। অনেকের বক্তব্য আমার একটা ঘর, অনলাইনে 3টে দেখাচ্ছে কেন? সমীক্ষা ছাড়া ভুল তথ্য কেন দেওয়া হচ্ছে? শিলিগুড়িতে আবার অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পুরসভার কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন বাড়ি বাড়ি যারা সমীক্ষা যাচ্ছেন নির্মল সাথী কর্মীরা। মানে যাচাইয়ের সময়ও ঝামেলা হচ্ছে। আজ বিরাটিতে রেল অবরোধ হয়েছে বেশ খানিকক্ষণ। মানে যে মহিলারা 1,500 টাকা করে পেতেন তাদের এক বিরাট অংশ তো টাকা পাননি, তারাই বিক্ষোভে ফেটে পড়ছেন। এর কারণ কি? কারণ মিথ্যে কথা বলেছেন বিজেপির নেতারা। তারা বলেননি যে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন সেই তালিকার যাচাই হবে, ঝাড়াই বাছাই হবে। বলেছিলেন সবাইকে দেওয়া হবে। 1,500-এর জায়গায় 3,000 টাকা। যারা 1,500 পেতেন তাদের চোখে 3,000-এর স্বপ্ন, তারা ভোট দিয়েছেন। এবার হিসেব মিলছে না। হিসেব বলছে মমতার জমানার শেষ কমাসে লক্ষ্মীর ভান্ডার পেতেন 2,42,00,000 মানুষ, মহিলা। এবারে তালিকাতে সরকারের সেই হিসেব দেওয়া হচ্ছে এখন পর্যন্ত 1,45,00,000 মহিলা, মানে 90-95 লক্ষ মহিলা পাচ্ছেন না, স্ট্রেট বাদ। তারা এমনকি এমনি এমনি ছেড়ে দেবে। একইভাবে 450 টাকা গ্যাসের কথা উঠছে, 200 ইউনিট ফ্রি বিদ্যুতের কথা, জিনিসপত্রের দাম বাড়ার কথা উঠছে। আচ্ছা, কোথাও কি বলা হয়েছিল যে সরকারের সেই রাস্তা সাফ করে দেওয়া হবে, হকারদের তুলে দেওয়া হবে, স্টেশন চত্বর থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে তাদের যারা 20-30 বছর ধরে পেট চালানোর জন্য সেখানে হকারি করা হলো? এই মানুষজনদের একটা বিরাট অংশ কিন্তু এবারে পরিবর্তনের কাণ্ডারি ছিলেন, তারা ভোট দিয়েছে। আর সেসবের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এলাকাতে হঠাৎ গজিয়ে ওঠা হঠাৎ বিজেপির দল। মানুষ অবাক হয়ে দেখছে যারা সেদিন হাতে মাথা কাটতো সেই নবাবেরা, সেই খাঞ্জা খায়ের এক বড় অংশ এখন বিজেপিতে। একইভাবে তোলাবাজি শুরু হয়ে গেছে। মমতাকে বা তার আগে জ্যোতিবাবুকে দলের মধ্যে শুদ্ধিকরণের বা দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে হয়েছে বৈকি, কিন্তু 100 দিনের আগে বিজেপি দলের রাজ্য সভাপতি এমনকি বিধায়কদের সাবধান করে দিচ্ছেন। মানুষ কিন্তু দেখছে কিছুই বদলায়নি। শিক্ষিত মানুষ দেখছে রাজ্য জুড়ে ললেসনেস, আইন শৃঙ্খলার কোনো বালাই নেই। যে যেখানে পাচ্ছে যা খুশি করছে। যে যেখানে একটা লোক চলে এলো হঠাৎ করে, এসে বলছে এখানে এটা করা যাবে। কে আপনি? করা যাবে না এটা। এখানে মাংস নিয়ে বসে যাবে না, এখানে মুরগি নিয়ে বসে যাবে না। 77 বছরের প্রাক্তন বিধায়ক, তিনি দোষ করেছেন, তাকে জেলে দিন। তেমন দোষ করে থাকলে আমাদের যা বিধি আছে, যা আইন বলে সেরকম অনুযায়ী তার জেল হোক। 77 বয়সের একজন মানুষকে ধরে পুলিশের সামনে বেধড়ক মারধর করা হচ্ছে। একজন মহিলা সাংসদ মাঝরাতে তাকে ভয় দেখানো হচ্ছে, ঘর থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মানুষ এগুলো কিন্তু দেখছে। এবং ওদিকে সানায়ের পোয়ের মতন সারাক্ষণ বিজেপি দলের রাজ্য সভাপতি বলেই চলেছেন এটা বিজেপির সংস্কৃতি নয়,
ডিম ছোড়া বিজেপির সংস্কৃতি নয়, ডিম ছোড়া চলছে। তোলাবাজি বিজেপির সংস্কৃতি নয়, তোলাবাজি চলছে। বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো বিজেপির সংস্কৃতি নয়, চলছে হামলা। হ্যাঁ, সব মিলিয়ে মানুষের কাছে একটা ছবি হাজির, যা বলে দিচ্ছে বা মানুষ যা দেখে বলছে যে এর চেয়ে বাবা আগের সরকার ভালো ছিল। বা এখনো অনেক লোক এরকমও বলছেন যে একই তো হলো, অথচ এই সরকার এসে অনেক কিছু করতে পারতেন, মানুষের বিশ্বাস অর্জন করতে পারতেন, চালু রাখতে পারতেন আগের প্রকল্পগুলো, বলতে পারতেন টাকা বাড়ানোর জন্য কিছু সময় লাগবে। এক বিরোধী শূন্য অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্নীতিবাজ অংশটাকে প্রশ্রয় না দিয়ে তাদেরকে নির্দিষ্ট অভিযোগে জেলে পুরতে পারতেন। সত্যিই তো দুর্নীতি হয়েছে, বিভিন্ন মন্ত্রীরা, বিভিন্ন নেতারা সেই দুর্নীতিতে জড়িত, তাদেরকে ধরুন, তাদেরকে ধরে জেলে পুরুন, তাদের কেস দিন। ওমা, তারা সব ভালো তৃণমূল হয়ে গেলেন, মানুষজন দেখছেন না এটা। আপনারা তো এই দুর্নীতির বিরুদ্ধে এত প্রচার করেছিলেন, তা মানুষ যখন দেখছে যে বা দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলার পরে তারা তো দিব্যি আছে, তাদের তো কেশাগ্র স্পর্শ করা গেল না, একজনের বিরুদ্ধে একটা কথাও নেই। সেই নেতারা এখন ঘরে বসে দাঁত খেলাচ্ছেন। বিজেপি নেতা বলছেন ভালো তৃণমূলদের মাথায় যেন ডিম না পড়ে, সেই ভিডিও ভাইরাল। মানে মানুষ দেখছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির হুদো অভিযোগ ছিল, আনা হলো, সেই নেতারা ঘরে ঘাপটি মেরে বসে আছেন। আর কিছুদিন পরে ঘর থেকে রাস্তায় বেরিয়ে বলবেন রাজনীতি আর করবো না, কারণ ইতিমধ্যেই কেউ 100, কেউ 300, কেউ 1000 কোটি টাকা কামিয়ে নিয়েছে। একগুচ্ছ আমলা, বেশ কিছু সাংবাদিক এমনকি একইভাবে পার্টনার ইন ক্রাইম। মানুষ ভেবেছিল সেগুলোকে জেলে পড়া হবে, কিন্তু কোথায় কি, হেলিকপ্টারে করে গোলাপ ফুল ছড়ানো হচ্ছে আর কুচো তৃণমূলীদের ডিম ছোড়া হচ্ছে। মানুষ এটা আশা করে, এটা ঘটনা যে ওই শিবের মাথায় জল ঢালতে গিয়ে হেলিকপ্টার থেকে ছোড়া ফুল পড়ছে মাথায়, পাড়ার মোড়ের কাশেম কিংবা বকুল শেখের দোকানে গিয়ে কাল থেকে ঝটকা মাংস চাই ইত্যাদি রংবাজির সময় কিছু লোকজন জুটে যাচ্ছে, লেনিনের মূর্তি ভাঙতে হবে বলে মিছিল করার সময় কিছু ইদু বুদোরা জুটে যাচ্ছে, কিন্তু তা দিয়ে দল চলবে না, সরকার তো নয়ই। এটা আমি জানি, শ্রমিক ভট্টাচার্যও জানেন, তিনি জানেন না এমনও নয়। আসলে বিজেপি ক্ষমতায় এসেছে ব্যাস ওইটুকুই, তার গ্রাসরুটে কোনো সংগঠন নেই, মানুষজন নেই, সেই জায়গাটা চট করে পূরণ করে দিচ্ছে পুরনো জমানার চোর চোরটা চিটিংবাজের দল। কাজেই সাধারণ মানুষের কাছে বিজেপি এক বিকল্প হয়ে উঠতে চাইলেও পারছে না। আবার অন্যদিকে সরকারে বসে যে একটা সুষ্ঠু জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলবেন তাও নয়, সেখানে বহু অসুবিধে আর অনভিজ্ঞতা আছে, আর সেগুলোই একসাথে জড়ো হচ্ছে। মানুষ 100 দিনের মাথাতেই বলতে শুরু করেছেন না বাবা, এর থেকে আগের সরকার ভালো ছিল। এটাকে আদর্শগত একটা সিদ্ধান্তে এসে দাঁড়ানো বলে ভুল করবেন না, মানুষ বুঝতে পারে না। আবার বলছি, মানুষ কোনো আদর্শগত জায়গা থেকে তৃণমূলকে ভোট দিত না, তাদের দুর্নীতি, তাদের দাদাগিরির বিরুদ্ধে এবারে ভোট দিয়েছিল। আর জামানা বদলের পরে বিজেপির সংকল্পপত্রে দেওয়া বড় বড় প্রতিশ্রুতিগুলো তাদেরকে মুগ্ধ করেছিল, আজ সেই মুগ্ধতা কাটছে। আর সেই একই ধান্দাবাজ গুন্ডা দাদারাই মাটিতে বিজেপির মুখ, কাজেই মানুষ বিরক্ত হয়ে বলছে এর থেকে ভালো ছিল আগের সরকার। ভাবুন, একটু ভাবুন, ভাবার চেষ্টা করুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, নমস্কার। ককরোচ জনতা পার্টির আন্দোলন আর যাই হোক না কেন, ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকারকে সম্পূর্ণ নাড়িয়ে রেখে দিয়েছে, এই কথাটা তো এই মুহূর্তে আর একদম অজানা নয় কারো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা খবর বেরিয়ে আসছে যে এই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ফান্ড করেছিল কারা, অর্থাৎ টাকা দিয়েছিল কারা। এই খবর আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে চায়না থেকে ফান্ডিং আসছে, কেউ বলেছেন আমেরিকা থেকে ফান্ডিং আসছে, কেউ বলেছেন পাকিস্তান থেকে পর্যন্ত ফান্ডিং আসছে, কিন্তু ফান্ডিং শেষ পর্যন্ত দেশের কোনো নেতার কাছ থেকে আসেনি। এবং সেই নেতা যদি বিজেপির নেতা হন তাহলেও কি আপনারা খুব অবাক হবেন। অর্থাৎ এই ধরনের একটা রিপোর্ট কিন্তু বেরিয়ে এসছে সূত্র মারফত, একদম একজন জার্নালিস্ট, তিনি বহুদিনের জার্নালিস্ট, এবং তিনি জানাচ্ছেন যে বিজেপির কোন নেতা এবং তার ছেলে এই যে ককরোচ জনতা পার্টি আন্দোলন তাকে কোথাও গিয়ে ফান্ডিং করেছিল। আপনারা সঠিক শুনছেন, কোনো ধরনের কোনো ভূমিকা না করে সম্পূর্ণ খবর আপনাদেরকে জানাবো। কিন্তু অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নিলে অবশ্যই আমরা এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদের মূল খবর জানাই, সমীর চৌঙ্গানকার তিনি একজন জার্নালিস্ট বহুদিন পুরনো, এবং তিনি জানাচ্ছেন যে কোন বিজেপি নেতার ছেলে সম্পূর্ণ এই ককরোচ জনতা পার্টির আন্দোলনটাকে
সমর্থন করেছিল তেমন কিন্তু শীর্ষ নেতৃত্বের কাছে খবর পৌঁছেছে এবং শীর্ষ নেতৃত্ব তারপরেই এই মিটিংটা ডেকেছিল অজিত ডোভালকে নিয়ে, ন্যাশনাল সিকিউরিটির বিষয়টাকে নিয়ে। এবং অবশ্যই এই মুহূর্তে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দেখা হচ্ছে যে কোন কোন বিজেপি নেতার বাড়ির পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে এই ককরোচ জনতা পার্টির আন্দোলনটাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু লিখেছিলেন। অর্থাৎ কোন নেতা, ধরুন বিজেপি পার্টির একজন উচ্চপদস্থ নেতা, তার বাড়ির হয়তো ছেলের বউ কিছু একটা লিখলেন এই ককরোচ জনতা পার্টিকে সমর্থন করে, তাহলেও তিনি কিন্তু এই মুহূর্তে আতশকাচের তলায় থাকবেন বিজেপির শীর্ষ নেতাদের চোখে। এবং সেই জায়গাটাই এই মুহূর্তে জানাচ্ছেন এই জার্নালিস্ট। তার পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির মধ্যে আভ্যন্তরীণ একটা মিটিং হয়েছে এবং যে মিটিং এ অজিত ডোভালকেও ডাকতে হয়েছিল, তার কারণ এই মুহূর্তে আরো একটা ডেভেলপমেন্ট তৈরি হয়েছে মিটিংটার থেকে বেরিয়ে এসে। গত দুদিন ধরে অমিত শাহের বাড়ির চারপাশে বহু পরিমাণ র্যাফ, বহু পরিমাণ সিআরপিএফ, বহু পরিমাণ দিল্লি পুলিশ কিন্তু ডিপ্লয় করা হয়েছে নতুন করে। অর্থাৎ কোথাও গিয়ে নিরাপত্তাহীনতায় কি ভুগছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা জানি না, তবে অবশ্যই সেটা যদি হয়ে থাকে সেটা অত্যন্ত উদ্বেগের। তার কারণ এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে থেকে আমরা তেমন কিন্তু কখনোই কোনো ছাত্রছাত্রীকে আচরণ করতে দেখিনি যে তারা একদম সরাসরি একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। অবশ্যই বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু সেটা অবশ্যই পুলিশের বল প্রয়োগ তার জন্য অন্যতম একটা জায়গায় ছিল। তো সেইখান থেকে এই মুহূর্তে যে খবর দুটোই আপনাদেরকে দিলাম, যে বিজেপি কোনো নেতার যোগাযোগ ছিল এবং বিজেপির নেতা জানতেন যে তার ছেলে সম্পূর্ণভাবে করছেন এই কাজটা, তাহলে যে প্রশ্নটা উঠছে, তাহলে কি কোনো বিজেপি নেতা বা কোনো একটা লবি তারা কি এটা চাইছেন না যে এই মুহূর্তে অমিত শাহ আর পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী থাকুন, কিংবা হয়তো এটা চাইছেন না যে সরাসরি নরেন্দ্র মোদীর পরবর্তী নামটা হিসেবে অমিত শাহ থাকুন? এই বিষয়টাকে উত্থাপিত হচ্ছে। অনেকেই কিন্তু বলছেন যে অমিত শাহের কোনো না কোনো কম্পিটিটর এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার তরফ থেকেই এই ধরনের এত বড় একটা ফান্ডিং তৈরি হয়েছে। আপনারা ভাবার চেষ্টা করুন যে কি মেজাজে ছিল ভারতীয় জনতা পার্টি, তাদের কর্মপদ্ধতির জন্যই তারা মেজাজটাকে অর্জন করেছিল, এই বিষয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। তার কারণ 2024 সালে যখন ভারতীয় জনতা পার্টি দেখলো যে 303 থেকে 240-এ তারা নেমে এসেছে, তার পরবর্তীতে লাগাতার প্রত্যেকটা ভোটে এতটা শক্তি দিয়ে তারা লড়াই করেছে, সেটা অনস্বীকার্য। সেটা হরিয়ানা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, সেখানকার রেজাল্ট নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারা লড়াইটা নিজেদের জায়গা থেকে সৎভাবে 100% দিয়ে করেছে। এবং অবজারভার, স্পেশাল অবজারভার প্রত্যেককে কাজে লাগিয়ে আমরা দেখতে পেয়েছি 2024-এর পরবর্তীতে যতগুলো ভোট হয়েছে প্রত্যেকটাতে তারা জয় ছিনিয়ে এনেছে। এবং অবশ্যই বিরোধীরা শুধুমাত্রই দোষারোপ করা ছাড়া কিছুই করতে পারেনি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার পরবর্তীতে যে কনফিডেন্সটা তারা পেয়েছিল বাংলা জয়ের পরে, এবং তারা ভেবেছিল যে 293টাকে আমরা যেভাবে 319-এ একদম সহজে নিয়ে চলে গিয়েছি সংখ্যার বিচারে, সেই জায়গায় বড়সড় একটা আন্দোলন আমরা পরবর্তীতে আর গড়ে তুলতে দেব না আমাদের বিরুদ্ধে। তার কারণ সবাই তো আমাদের দিকেই এই মুহূর্তে, এখনো সংখ্যাটা কিন্তু তাই রয়েছে, কিন্তু সংসদে আসতে পারছেন না দেশের প্রধানমন্ত্রী, সংসদে আসতে পারছেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই ঘটনাটা লাগাতার হয়ে গিয়েছে। এবং অবশ্যই তারা সংসদে আসছেন, সংসদ চত্বরে থাকছেন, নিজেদের ঘরে হয়তো থাকছেন, কিন্তু সংসদ ভবনে যাচ্ছেন না, বিরোধীদেরকে ফেস করছেন না। আর কখনোই তো আমরা দেখতে পাইনি খুব একটা যে তারা প্রেস কনফারেন্স করেন। তো সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সরাসরি অমিত শাহ বেশ খানিকটা চাপে রয়েছেন তার গদিটাকে নিয়ে। এটাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, বিভিন্ন স্তরে আলোচনা হচ্ছে যে অমিত শাহের গদি সেইটা এই মুহূর্তে পরবর্তীতে যদি আবারও মানুষজন চেয়ে বসেন, এবং অবশ্যই মানুষের যদি এটা চাহিদা থাকে, সেই চাহিদাটা যদি পরবর্তীতে আবারও সরকারের উপর চাপ বাড়াতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চাপ তৈরি হবে। তার কারণ যে বেসিক প্রশ্নের উত্তরটা বিরোধীরা চাইছে সেটা সম্বন্ধে কেউ কোনো আলোকপাত করছেন না, এমনকি কেউ বলছেনও না যে এসে এটা আমাদের ভুল হয়ে গিয়েছে। পুলিশের কোনো কর্তাও বলছেন না যে 20 তারিখে ছাত্রদের উপর যেভাবে প্যালেট গান চালানো হলো, যেভাবে আমরা দেখতে পেলাম যে 20 তারিখে ছাত্রছাত্রীদের উপর একদম নির্মম অত্যাচার করা হলো, লাঠি দিয়ে মাথা টার্গেট করে করে মারা হলো, তাদের উপর একদম সরাসরি কাঁদানে গ্যাস ছোড়া হলো, সেই জায়গাগুলো
সরাসরি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি তাদের দায় স্বীকার করছে কিংবা দিল্লি পুলিশ তাদের দায় স্বীকার করছে, এরকম ঘটনা আমরা দেখছি না। তাই জন্য অমিত শাহের ইস্তফা এইটা এখন একটা নতুন দাবি কিন্তু হয়ে দাঁড়িয়েছে। जो काम है वो करना आता नहीं है। पैलेट गन किसने चलवाई थी, जवाब दें। 20 दिन बाद सामने आए, हिम्मत थी नहीं, दूम दबा के भाग गए थे संसद से। अब चले आए सरदार पटेल से अपने आप को बड़ा बताने। अभी तक तो अपनी तुलना सरदार पटेल से करते थे, अब उनसे भी बड़े बन गए हैं। इतनी औकात हो गई इनकी। এবং সেখান থেকেই যখন খবর উঠে আসে যে এই সম্পূর্ণ ককরোচ জনতা পার্টির আন্দোলনটাকে বিজেপিরই কোনো নেতার ছেলের মাধ্যমে ফান্ড করা হয়েছিল, অর্থাৎ টাকা দেয়া হয়েছিল, বেনামে টাকা দেয়া হয়েছিল, তখন তো অবশ্যই এই জায়গাটা প্রশ্ন তৈরি হয় যে ভারতীয় জনতা পার্টি নিজেদের যে কন্ট্রোল সেটা কি পার্টির উপর থেকে হারাচ্ছে। তা না হলেন যিনি নাম্বার 2 তাকে কোথাও গিয়ে মেলায়েন করার জন্য সম্পূর্ণভাবে এই আন্দোলনকে ফান্ড করা, সেটা কিভাবে হতে পারে? অর্থাৎ কোথাও গিয়ে যখন নেতারা বলছেন এটা জর্জ সরোজ গ্যাং এর সঙ্গে যুক্ত, কোথাও গিয়ে নেতারা বলছেন এটা পাকিস্তানের সঙ্গে যুক্ত, তখন এটা কোথাও গিয়ে এমন কোন নেতার সঙ্গে যুক্ত নয় তো যে নেতা তাদেরই চারপাশে ঘুরে বেড়ান এবং তিনি হয়তো নিজেকে উত্তরসূরি হিসেবে দেখতে চাইছেন দেশের প্রধানমন্ত্রীর পদে। এই বিষয়গুলো কিন্তু এখন নতুন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে এবং অবশ্যই অমিত শাহের বাড়ির বাইরে যেভাবে নিরাপত্তা রক্ষীদের ডিপ্লয় করা হলো, এক্সট্রা নিরাপত্তা রক্ষী ডিপ্লয় করা হলো, সেটাও কিন্তু এই মুহূর্তে একটাই দিকে নির্দেশ করে অমিত শাহ সদনে আসতে ভয় পাচ্ছেন, বাড়িতেও কিন্তু থাকতে ভয় পাচ্ছেন। কোথাও গিয়ে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আজকের ভারতবর্ষের নতুন সমাজে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ছাত্র আন্দোলন একটা নতুন ভাবে কিন্তু উঠে আসছে এবং শুধুমাত্র জেন জি নয়, জেন আলফা যেটা, অর্থাৎ যাদের বয়স একদম 14 বছর পরবর্তী সময়, কারোর বয়স 12 বছর পরবর্তী সময়, তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। অর্থাৎ 2014 সালের পরবর্তীতে যাদের জন্ম হয়েছে তারাও স্কুল ড্রেস পরে বিভিন্ন জায়গায় এই আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, সরকারের নীতির বিরুদ্ধে। সেগুলো অবশ্যই এই মুহূর্তে একটাই দিকে কিন্তু নিয়ে যাচ্ছে যে যুব সমাজ খুব একটা এই ধরনের সরকার চাইছে না। যে ধরনের সরকার সারা ভারত জুড়ে চলছে, ম্যাক্সিমাম স্টেটে চলছে, সেটা মানুষ ভোট দিয়েছেন অবশ্যই, তাই জন্য সরকার গঠিত হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত মানুষ সমস্ত কিছু মেনে নিতে চাইছেন না। তারা সরকারে হয়তো বিজেপিকেই দেখতে চাইছেন, কিন্তু কারোর বদল হয়তো খুব গুরুত্বপূর্ণ এবং সেটাই এই মুহূর্তে মানুষের দাবি। তাই জন্যই একদম সরাসরি খবর যেটা উঠে আসছে, বিজেপির শীর্ষ নেতারা নজর রাখছেন যে কোন কোন বিজেপি নেতার বাড়ির লোকের পক্ষ থেকেও এই ককরোচ জনতা পার্টিটাকে সমর্থন করা হয়েছিল, তাদের প্রোটেস্টটাকে সমর্থন করা হয়েছিল এবং তার সঙ্গে একদম অমিত শাহের বাড়ি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা রক্ষী দিয়ে। তার কারণটা কি ভয় নাকি অন্য কিছু? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।